স্যার, সেলিম শেখের নামে 19 আগস্ট রাতে 11:55 টিকিট তো বুক আছে, কিন্তু ও তো ওই ফ্লাইটে ওঠেইনি। 19 আগস্টের রাত মুম্বাই থেকে একটি ফ্লাইট ছিল 11:55-এ, তারপরে কোনো ফ্লাইট ছিল না। মনে হচ্ছে সেলিম শেখ এয়ারপোর্টে পৌঁছয়নি। নিশা দেবী, আপনার স্বামী সেলিম মুম্বাইয়ে কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল? আসলে উনি তো আমাকে কিছুই বলেননি। স্যার, নিজের বিজনেসের কাজ করতেই হয়তো যাচ্ছিলেন মুম্বাই। মিরাজবাবু আপনাকে কিছু বলেছিলেন আপনার ছোট ভাই? আগে না স্যার, আমাকে তো কিচ্ছু বলেনি। কিন্তু সেলিম দুদিন পর্যন্ত কারোর সঙ্গে কথা বলবে না, ফোন করবে না, এটা তো হতে পারে না স্যার। ওনার তো 23 তারিখে রিটার্ন টিকিট আছে। মুম্বাই না গেলে রিটার্ন হবেন কোথা থেকে? হয়তো ওনার ফ্যাক্টরির কেউ কিছু জানে, মুম্বাইতে কি প্রোগ্রাম ছিল, কার সঙ্গে দেখা করতেন। আমি ফ্যাক্টরিতেও ফোন করেছিলাম, কিন্তু ওখানে ওনারা কিচ্ছু বলতে পারেননি। আর ওনার ফোনটা এখনো বন্ধ। নিশা দেবী, উনি যদি ফ্লাইটটা নিতেন আর ওনার ফোন বন্ধ থাকতো, তাহলে হয়তো বলা যেত যে মুম্বাইয়ে পৌঁছে ওনার ফোন চুরি হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই সব কিছু। কিন্তু উনি ফ্লাইট নেননি, তাহলে সম্ভাবনা এটাই যে কোনো টেকনিক্যাল কারণে ওনার ফোন বন্ধ নয়, কিছু সিরিয়াস ব্যাপার। স্যার, মুম্বাইয়ে তো আমাদের অনেক রিটেলার আছে, এখন তার মধ্যে কার সাথে যে মিটিং ছিল সেটা তো বলতে পারবো না। তো কে বলতে পারবে? স্যার, সেলিম দা কাট টু কাট কথা বলেন, আর যতটা প্রয়োজন ততটাই বলেন। হ্যাঁ, এবার আমায় যদি না বলে তো কাউকেই হয়তো বলেনি। বৌদিও কিন্তু ফোন করেছিলেন। মা, প্রাইভেট ক্যাব ছিল নাকি লোকাল ট্যাক্সি? আমি জানি না তানভীর। কালার কি ছিল ট্যাক্সির? তানভীর, যখন আমি দেখিনি তাহলে আমি বলবো কি করে? হেডলাইট অন ছিল, আমি না কোনো কালার দেখেছি না কোনো নাম্বার। আল্লাহ হাফিজ। পৌঁছে একটা SMS করে দিও। সব সময় তো করি। ট্যাক্সি ছিল, ব্যাস আমি এইটুকুই দেখেছি। ওনার রেগুলার ট্যাক্সি ছিল কোনো নির্দিষ্ট জায়গার? আগে ওটা তো আমি জানি না। মিরাজবাবু, আপনি আপনার ছোট ভাই সেলিমের বিজনেস পার্টনার কি? আগে না স্যার, আমার ফার্নিচারের শোরুম আছে। আর আপনি মুম্বাই যাতায়াত করেন? আমার তো যেতে হয় না, কিন্তু সেলিমকে যেতে হয়। ও প্রায় নিজের কাজের জন্য মুম্বাই যাতায়াত করে। দেখুন, 19 তারিখে ফ্লাইট ছিল, উনি সেটা নেননি। 20 তারিখে যতগুলো ফ্লাইট ছিল তাতেও তিনি যাননি, তাহলে স্বাভাবিকভাবে উনি মুম্বাই যাননি, অন্ততপক্ষে ফ্লাইটে তো নয়। স্যার, বাড়ি থেকে বাবা এয়ারপোর্টে যাওয়ার জন্যই বেরিয়েছিলেন। আচ্ছা, এমন নয় তো যে রাস্তায় কিছু হয়েছে আর আমরা সেটা জানিই না? সেলিম শেখ, বয়স 39, হাইট 5 ফুট 10 ইঞ্চি। শেষবার নিজের বাড়ির বাইরে এয়ারপোর্ট যাবার জন্য ট্যাক্সিতে বসতে দেখা গিয়েছিল। ট্যাক্সি নাম্বার জানা নেই। সাদা শার্ট আর গ্রে কালারের প্যান্ট পরেছিলেন। একটি কিং সাইজ কালো সুটকেস ছিল সঙ্গে। 19 তারিখ রাতে মঞ্জিলবাগে বাড়ি নম্বর 43 থেকে পিক ছিল। স্যার, সব ড্রাইভারকে জিজ্ঞেস করতে হবে কাকে ডেকেছিল। ডাইরেক্ট ডেকেছিল এটাও তো হতে পারে স্যার। খোঁজ লাগাও তুমি হরিশ, কোন ট্যাক্সি কোন ড্রাইভার ছিল। গাড়ির নাম্বার কিন্তু আমাদের কাছে নেই। ট্যাক্সির ড্রাইভারের খোঁজ পেলেই আমাকে কিংবা স্যারকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে স্যার। তাহলে কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো লুটপাটের ব্যাপার নয়। রিপোর্ট সেরকম হয়নি স্যার। সেলিমের ফোন রেকর্ড 1 ঘন্টার মধ্যে হাতে আসবে। আর এটা কিডন্যাপিংও মনে হচ্ছে না, কেননা এখনো পর্যন্ত মুক্তিপণের টাকা চায়নি। একটা কাজ করো, সেলিমের কল রেকর্ড আসলেই স্ক্যানিং শুরু করো, জানাতো যাক মুম্বাই কি কারণে যাচ্ছিল আর কেন যেতে পারেনি। যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর ফোন করুন। বাবা, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে অনেকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ বলতে পারলো না যে কাকা কোন ট্যাক্সিটা ধরেছে। সেলিমের ফোনটা এখনো বন্ধ রয়েছে, কি হতে পারে কিছু বুঝতে পারছি না। বাবা এতক্ষণ পর্যন্ত কোনোদিনও নিজের ফোন সুইচ অফ রাখেনি, আর যদি রেখেও থাকে তাহলে কেন রেখেছে? একটু ভেবে দেখ ভালো করে। সেলিম ভাই মুম্বাই যাওয়ার আগে কিছু অন্তত বলেছে তোকে যে ও কোথায় আর কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? জামিলা বৌদি, আজ পর্যন্ত কি উনি বিজনেসের সঙ্গে জড়িত এমন কোনো কথা আমাকে বলেছে? তাহলে আমি কি করে জানবো যে উনি মুম্বাইয়ে কার সঙ্গে দেখা করতে গেছেন? হ্যালো, কে বলছেন? আরে আপনিই তো ফোন করেছেন, প্রথমে আপনি বলুন যে কে বলছেন। পুলিশ সাব ইন্সপেক্টর বিবেক যোশী। নমস্কার স্যার, আমি সতীশ তাম্বে। সেলিম শেখের সঙ্গে আপনার 17, 18, 19 আগস্ট কথা হয়েছিল। হ্যাঁ, তার আগেও আমাদের কথা হয়েছে। 20 তারিখে সকালে আমার সাথে মুম্বাইতে দেখা করার কথা ছিল, কিন্তু ও আসেইনি, আর ওর ফোনটাও বন্ধ বলছিল। উনি কেন দেখা করতে চাইছিলেন? স্যার, আমি প্লাস্টিকের জিনিসপত্রের হোলসেলার আরও ম্যানুফ্যাকচারার, সেই জন্যে। 19 তারিখের পরে উনি কোনোভাবে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেননি? না স্যার,
আমি ওর ফ্যাক্টরির মাল কিনতে চেয়েছিলাম। ও এখানে এসে আমার সাথে ডিল করতে এই ব্যাপারে, কিন্তু ও আসেইনি। শত্রুতা? তা আবার বাবার? না না না, উনি এমন মানুষ নন যে কেউ ওনার সঙ্গে শত্রুতা রাখবে বা ঝামেলা করবে। উনি শুধু নিজের কাজেই মুম্বাই যাচ্ছিলেন। কিন্তু জানতো নি, তাই না নিশা দেবী? আমরা মুম্বাইয়ের ক্লায়েন্টের সঙ্গেও কথা বলেছি, যার সঙ্গে ওনার মিটিংয়ের কথা ছিল, কিন্তু উনি ওখানে জানিনি। আমরা এয়ারপোর্টে সিসিটিভি ফুটেজও দেখেছি, এই জন্য যে হয়তো অন্য কোনো নামে টিকিট বুক করেছেন। অন্য কোনো নামে? স্যার এসব কি বলছেন আপনি? বাবা এমন কেন করবে? তোমার বাবা নিখোঁজও কেন হয়েছে তানভীর? তানভীর, আমার মনে হয় যে তোমার বাবার সঙ্গে কিছু হয়েছে। কি? দেখুন নিশা দেবী, যদি কিডন্যাপিং হয়ে থাকতো তাহলে নিশ্চয়ই মুক্তিপণের কল আসতো। বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে গিয়ে কোনো লুটপাট হলে সেই রিপোর্টও এখানে আসতো। আর অবাক করার বিষয় এটাই যে এখনো কোনো লোকাল বা প্রাইভেট ট্যাক্সি আইডেন্টিফাইড হয়নি, যেটা ওনাকে বাড়ি থেকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল। আপনি একটু খোলাখুলি বলবেন আপনারা কি ভাবছেন? নিশা দেবী, 3 দিন ধরে আপনার স্বামী বেপাত্তা। আমার মনে হয় গুরুতর কিছু হয়েছে। ওনার কারো সাথে শত্রুতা, কোনো অ্যাফেয়ার, কেউ বদলা নিতে চাইছিল। আমাদের বলার দরকার নেই হাবিলদার সাহেব। সেলিমদা আমাদের ভালোই চাইতেন, সবসময় আমাদের ভালোই করতেন। ঈদ হোক আর কালী পুজো, সব সময় মন খুলে আমাদেরকে বোনাস দিতেন স্যার, আর ছুটিও। তাহলে এটা পরিষ্কার করে বলো, সেলিম শেখ যদি কোথাও বাইরে যেত তাহলে কে এই ট্যাক্সি এখানে নিয়ে আসতো? কোনো রেগুলার ট্যাক্সিওয়ালা? যে নাম্বারে আপনি ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। স্যার, সেলিমের কল রেকর্ড থেকে কোনো ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি সার্ভিস প্রোভাইডারের নাম্বার পাওয়া যায়নি। শুধু একটাই নাম্বার ছিল, 44678987, যার সাথে সেলিমের শেষ কথা হয়। আউটগোয়িং কল ছিল, আর এই নাম্বারটা সুইচড অফ। ডিটেলস চেয়েছি। বিবেক, আমার মনে হয় এই নাম্বারই আমাদের কেসের চাবি। হয়তো মিসেস সেলিম মানে নিশা শেখের দেখতে ভুল হয়েছিল। পিকআপের জন্য যে গাড়িটা এসেছিল সেটা হয়তো ট্যাক্সি নয়, হয়তো ওটা প্রাইভেট গাড়ি ছিল। হ্যাঁ, উনিই বলেছিল যে ট্যাক্সি বুক করাতে হবে। আর নিশা দেবী, আপনি কি বলতে পারেন আপনি যেটা দেখেছিলেন সেটা ট্যাক্সি ছিল? অ্যাকচুয়ালি আমি বাবাকে বলেছিলাম যে আমি ড্রপ করে দিচ্ছি তোমাকে আমাদের গাড়িতে, কিন্তু উনি যেতেই চাইলেন না। বাবা, ট্যাক্সি কেন? আমি ছেড়ে আসছি তোমাকে। আরে আমি ভাবলাম যে এত রাত্রে তুই কি করে একা ফিরবি, তাই আমি ট্যাক্সি বুক করেছি, এই আসলো বলে। তোমার টিকিটটা কবে কাটবো? 23 তারিখের। ওই মুম্বাইয়ের পার্টির সঙ্গে হঠাৎ করে দেখা করা দরকার পড়েছে, সেই জন্য তোমাদের একটু আগে আর বলে উঠতে পারিনি। নিশা দেবী, একটা নাম্বার আছে 44678987, এই নাম্বারেই শেষবার ফোন করেছিলেন সেলিম বাবু। আর তারপরেই ওনার ফোন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার লাস্ট লোকেশন বলছে নুপুরগঞ্জ, যেটা আপনার বাড়ি এবং এয়ারপোর্টের মাঝখানে। স্যার, এটা কার নম্বর? তল্লাশি চলছে, এখন বন্ধ আছে আপনার স্বামীর ফোনের মতো। আর এই দুটো নাম্বারই বন্ধ হওয়া আমাদেরকে সন্দেহ করতে বাধ্য করছে যে আপনার স্বামীর নিখোঁজ হওয়া আর এই নাম্বারের ভেতরে কোনো না কোনো যোগাযোগ আছে। নিশা দেবী, মিরাজবাবু, আমরা সব লোকাল আর প্রাইভেট ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলেছি, কিন্তু কারোরই পিকআপ সেই রাতে আপনাদের বাড়ির ছিল না। আর নিশা দেবী, আরও একবার আপনার মাথার উপর জোর দিন আর ভাবুন যে গাড়ি আপনি দেখেছিলেন সেটা কি সত্যিই ট্যাক্সি ছিল নাকি প্রাইভেট গাড়ি। যদি ট্যাক্সি না হবে, নিশা ট্যাক্সি বলবে কেন? আর সেলিম যদি ট্যাক্সি বুক না করে থাকবে তাহলে মিথ্যে বলবে কেন? হয়তো আমি এটা ভেবেছিলাম যে ট্যাক্সি এসেছে, কারণ তানভীরের আব্বু বলেছিল যে ট্যাক্সি বুক করাবে। স্যার, শেষে সেলিম যার সঙ্গে কথা বলে নাম্বারটা ভুয়ো। এই নাম্বারটা যার নামে রেজিস্টার করা আছে তার আইডেন্টিটি এস্টাবলিশড নয়, মানে নামটাও ফেক। আর ভুয়ো নাম্বার ব্যবহার করা আমাদের জন্য সবচেয়ে প্রথম সূত্র। কোনো সিরিয়াস ক্রিমিনাল কাণ্ড প্ল্যান হয়েছিল আর ঘটানো হয়েছিল। স্যার, এই নাম্বার 44678987, এই নাম্বারে একটি কল এসেছিল সেলিমের, আর সেটা 19 আগস্ট রাতে ফ্লাইটের আগে। এই কথা হবার পরে 5 দিন হয়ে গেছে, সেলিম কিন্তু নীরব রয়েছে। বিবেক, মানুষ নীরব হয় কখন? হয়তো তখন যখন ও নিজে মুখ বন্ধ রাখতে চায়, বা তখন যখন ওর মুখকে বন্ধ করে দেওয়া হয়, বলতেই দেওয়া হয় না। রোজ খালি খেঁচাখেচি হয় বাড়িতে, রোজই মাথাটা একদম খারাপ হয়ে যায়। তারপর তো আমি বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়ি। মাথার যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না ঠেক থেকে একটা পুরো বোতল নিয়ে চলে আসি।
তারপর জমিয়ে বসে সেটাকে খুলি, পুরো বোতলটা গলার মধ্যে ঢেলে দিই। তারপর মাথার যন্ত্রণা ধীরে 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 কমে যায়। তারপর ঘুম আসে, গভীর ঘুম, আর ব্যাস ওইখানেই ঘুমিয়ে পড়ি। প্রত্যেকদিন সকালে আমি বাড়ি ফিরি স্যার, আর সকালে যখন আমি ফিরছিলাম তখন ঝোপের মধ্যে ওটাকে দেখলাম। এটা ওই মিসিং পার্সনটা নয় তো, যার ডিটেলস আমরা ওই পুলিশ স্টেশনটা থেকে পেয়েছিলাম? হ্যাঁ স্যার, সেটাই তো মনে হচ্ছে। বডি আমরা নুপুরগঞ্জে পেয়েছি, কালো সুটকেসে, এয়ারপোর্টের পাশে। স্যার আপনি এটা কি করছেন? আমাদের গাড়ির ছবি কেন তুলছেন? আপনারা কি আমাদের উপর সন্দেহ করছেন? হ্যাঁ, এটা হলো মার্ডার কেস, সন্দেহের বাইরে কেউ নয়। এটা কি বলছেন আপনি? এই এক্ষুনি খবর পেলাম যে আমার ভাই মারা গেছে, আর আপনি আমাকে এনকোয়ারি করছেন, সোজাসুজি আমাকে সন্দেহ করছেন। মিরাজবাবু, সবার আগে কথাটা তো এটাই যে মৃত্যু কিভাবে হলো। খুনের কারণ, খুনের কারণ জানাটা আমাদের দায়িত্ব, আর এই সময় আপনারও দায়িত্ব আমাদের সঙ্গে ঠিকঠাকভাবে কোঅপারেট করা। ঠিক আছে। 3 BHK ফ্ল্যাট আপনারা সেলিমের জয়েন্টলি আছে, ভাড়াতে আছে। তো ভাড়ার টাকার জন্য আমি আমার ভাইকে খুন করব? হিস্ট্রি কি এই ফ্ল্যাটটার? কোনো হিস্ট্রি নেই স্যার। আমাদের পৈতৃক যে বাড়ি ছিল সেটা আমরা বিক্রি করে দিয়েছি, আর সেই টাকাতেই এই ফ্ল্যাটটা কেনা হয়েছে। আর এর যে ভাড়া পাওয়া যেত সেটা আমরা আধা আধি ভাগ করে নিতাম। আর এখন আপনাকে এই ভাড়াটা ভাগ করতে হবে না, কেননা আপনার ভাইয়ের বিধবা আর তার 20 বছরের ছেলে আপনার বিরুদ্ধে যাবে না। আর বলছেন মাত্র 25,000 টাকার জন্য আমি আমার ভাইকে খুন করিয়ে দেব? মিরাজবাবু, ভাড়াটা তো আসলে ফল, আসল গাছটা তো অন্য, তাই না? শহরের সব থেকে পশ এরিয়ায় 3 BHK ফ্ল্যাট, সেটার দামটা তো খুব কম হবে না? না, আপন ভাই ছিল আমার, একই রক্ত, সে খুন হয়েছে। আর আপনারা সবাই আমার আর ওর মধ্যে খুঁচিয়ে খুঁচিয়ে শত্রুতা খুঁজছেন, যেটা আদৌ নেই। তাহলে কোথায় আছে মিরাজবাবু? বিজনেসে কোনো শত্রুতা নেই, প্রত্যেকেই বলছেন ভালো মানুষ, সৎপথে বিজনেস করতেন, কোনো অ্যাফেয়ারও ছিল না বলে জানি। তাহলে এমন কি হলো যে বিজনেস ট্রিপে যাওয়া সেলিম শেখকে এয়ারপোর্টে যাওয়ার রাস্তাতেই খুন করা হলো, আর ওর নাক কেটে সেই সুটকেসে রেখে দেওয়া হয় যেখানে ওর লাশটা ছিল? ইউজুয়াল স্যার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিছু ক্যাশ, মোবাইল ফোন, এইসব কিছুই হয়তো ছিল বাবার পকেটে। আমরা সুটকেসে শুধু লাশ পেয়েছি আর ওনার কাটা নাক, যেটা হসপিটালে জোড়া হয়েছিল আইডেন্টিফিকেশনের জন্য। এরকমটা কে করতে পারে? এই গাড়িটা ছিল কি, যেটাকে আপনি ট্যাক্সি ভেবেছিলেন? আমার মনে নেই ম্যাডাম। কোনো মান সম্মান নিয়ে কথা হয়েছিল নাকি? মানে আপনার স্বামী কাউকে অসম্মান করেছেন? স্যার, লুট, চুরি আর মার্ডারের সমস্ত ব্যাপারটা আমরা খুঁটিয়ে দেখছি, প্রত্যেককে পেটালামো। সেলিম শেখের মার্ডারের পেছনে এদের হাত নেই মনে হচ্ছে। আরো গভীরে ঢুকে দেখো তোমরা, দেখো যেখানে ফোনটা বন্ধ হয়েছিল সেখানেই ওর লাশটা পাওয়া গেছিল, সুটকেসে নাক কাটা অবস্থায়। বোঝাই যাচ্ছে যে অন দ্য স্পট কোনো লুট বা মার্ডারের কেস নয়, এটা একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার ছিল। হিস্ট্রি শিটারদের মধ্যে থেকে সুপারি কিলারদের আলাদা করো, কেউ না কেউ কিছু বলবে। বিবেক, সেলিমের নাক কাটা হয়, কেউ না কেউ নিশ্চয়ই আছে যার মনে সেলিমের জন্য রাগ ছিল। আমার মনে হয় না কোনো বিজনেস রাইভেলিটি, বরং বাড়ির ব্যাপার মনে হচ্ছে। শেখ বংশের সকলেরই ফাইল তৈরি হচ্ছে।
ইন্সপেক্টর, আমাদের টিম ওই গাড়িটাকে খুব ভালো করে স্ক্যান করেছে। কোনো ফরেন্সিক এভিডেন্সেস পাওয়া যায়নি। চুল, ব্লাড, স্কিন কিছুই না। সুটকেস থেকে কোনো ক্লু অফিসার? কিছু না। সেলিম ছাড়া আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত নেই। অফিসার, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ না? করা তো হয়েছে ইন্সপেক্টর। খুনি কি গ্লাভস পরেছিল হাতে? সেটা জাস্ট কম। সেলিমের খুনের কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, তার কারণ হলো সেলিমের বডি ব্যাগে টাইট ফিট ছিল। কিন্তু ওই কথাটা তো 14-15 বছর পুরনো। শত্রুতা তো এক্সপায়ারি ডেটের সঙ্গে আসে না নিশা দেবী। এটা কি সত্যি নয় যে আপনার আর আপনার বড় জার মানে বিরাজের স্ত্রী জামিলার সাথে বনে না? একটা এমন রান্নাঘর বলুন তো যেখানে দুটো বাটিতে আওয়াজ হয় না। আর আমাদের রান্নাঘর তো আলাদা ছিল, আর তখন থেকে আমাদের মধ্যে ঝামেলাও মিটে গেছিল। আমার জেঠু আর আমার বাবার মধ্যে খুব ভালো সম্পর্ক, খুব সম্মান করতো দুজন দুজনকে। তাহলে অসম্মানিত কে হয়েছিল তানভীর? তোমার বাবার নাক কেটে বডি থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে কেউ একজন বোঝাতে চেয়েছিল যে আমরা আসল নাকটাকে কেটে দেখালাম। এটা কে হতে পারে নিশা দেবী? আমি সত্যিই জানি না, কিন্তু আমার আর জামেলা বৌদির মধ্যেকার ঝামেলায় আমার স্বামীর খুনের কি সম্পর্ক থাকতে পারে শুনি? এটা আমাদের মহিলাদের মধ্যেকার কথা। মহিলাদের মধ্যেকার কথা পুরুষদের মধ্যে আসতে কতক্ষণ লাগে নিশা দেবী? আর এটাই কি কারণ নয় আপনাদের স্বামী আপন ভাইয়েরা আলাদা হয়ে যায়, পৈতৃক বাড়ি বিক্রি করা হয়? অদ্ভুত কথা বলছেন তো ইন্সপেক্টর। একে তো আপনারা এখনো সেলিম ভাইয়ের খুনিকে খুঁজে উঠতে পারলেন না, আর তার উপর আমাদেরকে অকারণেই টানাটানি করছেন। দেখুন স্যার, আমাদের যা কিছু বলবার ছিল আমরা আগেই বলেছি। বাড়ি কেন বিক্রি করেছেন সেটা তো বলেননি। আপনাদের দুই ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, সেই কারণেই বাড়ি বিক্রি করা হয়েছিল, সেটা তো বলেন। হ্যাঁ, বিক্রি করেছিলাম, কিন্তু যদি আমাদের দুই ভাইয়ের মধ্যে যদি কোনো ঝগড়া হতো, বনিবনা না হতো, তাহলে দুজন একসঙ্গে বসে কো ওনারশিপে ওই ফ্ল্যাট আমরা কেন কিনলাম? দেখুন স্যার, আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। যেখানে নিশার আর আমার ব্যাপার, আরে সব বাড়িতেই তো যায় যায় ঝগড়া হয়, তার উপর এখানে বিষয়টা একটু আলাদা ছিল। আলাদা? কি আলাদা? আমরা শুধু আলাদা আলাদা বংশ থেকেই আসিনি, বরং নিশার ধর্মটাই আলাদা ছিল। মানে নিশা মুসলমান নয়? আগে না, নিশা হিন্দু ছিল। দেখুন স্যার, এ অনেক দিনের পুরনো কথা, কিন্তু আজকের দিনে জামিলা আর নিশা দুই বোনের মতো। দেখুন, প্রথম দিকে আমাদের শ্বশুর শাশুড়ি সেলিম ভাইয়ের বিয়ে নিয়ে খুব অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তারপর কিছুদিন পরে সব ঠিক হয়ে গেছিল। তাহলে আপনার মা বাবা নিশাকে মেনে নেননি? স্যার, আপনি তো জানেন আমাদের এই শহরে হিন্দু আর মুসলমানের মধ্যে রুটির সম্পর্ক হতে পারে, কিন্তু বিবাহের নয়। আর এই জন্যই সেলিম নিকা করে যখন নিশাকে বাড়িতে নিয়ে এলো, তখন শুধু আমিই ছিলাম যে বাবা আর মাকে বুঝিয়েছিল এবং তাদের রাজিও করিয়েছিল। তখন যদি ইনি মধ্যস্থতা না করতেন, তাহলে তো আমাদের শ্বশুর একদম ঠিকই করে নিয়েছিলেন যে উনি সেলিমকে শুধু বাড়ি থেকে বেরই করে দেবেন না, বরং সম্পত্তি থেকে বেদখল করবেন। স্যার, এটা মিরাজের বউ জামিলা ঠিকই বলছে। আমি আশেপাশে সবার সঙ্গে কথা বলেছি। কোনো হিন্দু মুসলমান অ্যাঙ্গেল বা পুরনো শত্রুতা বের করা হয়েছে? স্যার, শেখ পরিবারের থেকে কোনো সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে না। নিশার দিক থেকে কেউ আছে? নিশার দিক থেকে দেখতে গেলে ওর খালি বয়স্ক মা রয়েছে, মীনাক্ষী ভাটনাকার, আর কেউ নেই। হ্যাঁ বলুন। হ্যাঁ, খবর পেয়েছি আমরা, আমাদের জামাই মারা গেছে। তাহলে মীনাক্ষী দেবী, আপনি জাননি আপনার মেয়ের সঙ্গে দেখা করতে? সবকিছুই যে তোমার চোখের সামনে হবে এটা তো নাও হতে পারে। আমরা গিয়েছিলাম, তখন আপনি ছিলেন না। অখুশি ছিলেন আপনি নিশার পছন্দে? 21 বছর আগে রাগ ছিল, কিন্তু সেই রাগ পরে জল হয়ে গিয়েছিল। আপনি এখন সেই জল ঘোলা করতে এসেছেন। মীনাক্ষী দেবী, সেলিমের খুন কোনো না কোনো, কখনো না কখনো রাগের সঙ্গে যুক্ত, আর হিন্দু মুসলমান বিয়ে এরকম একটা রাগের কারণ হতে পারে। না না, হিন্দু মুসলিমের কোনো ব্যাপারই ছিল না এর মধ্যে। সেলিমের বাড়ির লোকেরা প্রথমে মেনে নেয়নি এটা, কিন্তু পরে সব ঠিক হয়ে গিয়েছিল। কলেজের নিশা আর সেলিম, ওরা দুজন একই সঙ্গে পড়তো, দুজনেই খুব ভালো বন্ধু ছিল। কিন্তু যখন ওরা বিয়ে করার কথা ভাবলো, আমরা এমন একটা খবর জানতে পারি যা আমাদের ঠিক মনে হয়নি। কি কথা? সেলিমের আগেও একটা বিয়ে আছে, ওর একটা ছেলেও আছে। আচ্ছা। সেলিম ওর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে আমাদের নিশাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারিনি। প্রথমত ও একটা মেয়ের সংসার নষ্ট করে দিচ্ছে, আর দ্বিতীয় কথা হলো, যে লোকটা একবার তার স্ত্রী আর ছেলেকে ছেড়ে চলে যেতে পারে, সে তো আমার মেয়ে নিশার সাথেও। আপনি বুঝতে পারছেন তো? বিবেক, সেলিমের ফোন নাম্বারে কোনো মহিলার নাম্বার আছে কি? নো স্যার, বেশিরভাগ কল বিজনেস রিলেটেড, সবাই পুরুষ। মহিলা বলতে শুধুমাত্র নিশা। কি বলছেন স্যার, কোনো অ্যাফেয়ার কি আছে? না, প্রথম পক্ষে স্ত্রীর ব্যাপারে জানতে পারলাম। যদি প্রথম থাকে তাহলে হয়তো তৃতীয়ও থাকতে পারে। বিয়ে না, হয়তো কোনো অ্যাফেয়ার ছিল, আর ওই পার্টি সেলিমের সঙ্গে কোনো প্রবলেম ছিল,
কোনো ইনসাল্ট হয়েছিল? ওই যে বলে না, নাক কাটা গেছিল। বলেনি মানে? আমার মাথাতেই ওই কথাটা আসেনি। নিশা দেবী, একটু মনে করুন, ভেবে বলুন। এরকমটা নয় তো যে আপনার স্বামীর কোনো অ্যাফেয়ার চলছিল? আর এই কথাটাও আপনার মনে হয়নি? এমন কোনো কথা ছিল না। আমাদের লাভ ম্যারেজ ছিল, আর আমাদের মধ্যে লাভ আর ম্যারেজ দুটোই খুব ভালো ছিল। আপনার স্বামীর প্রথম স্ত্রীও এইটাই ভেবেছিল না? এমনিতে কি নাম ওনার? কোথায় থাকেন? এখানে এই শহরেই থাকে। ফারজানা নাম ওনার। কিন্তু 21 বছর আগে ওনার আর আমার স্বামীর মধ্যে তালাক হয়ে গেছে। তালাক সম্পর্কের মধ্যে হয় নিশা দেবী, বিশ্বাসের মধ্যে নয়। অ্যাড্রেস বলুন ফারজানার। মা, কলেজ যাচ্ছি। ও হ্যাঁ বলুন। তুমি আমজাদ সিদ্দিকী? হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলুন। আর আপনি ফারজানা সিদ্দিকী? হ্যাঁ। সেলিম শেখকে নিজে মেরেছিলেন নাকি কাউকে সুপারি দিয়েছিলেন? 21 বছরে একটা কথা তো দূরের কথা, এক ঝলক দেখা পর্যন্ত হয়নি ওনার সঙ্গে। আর আপনি বলছেন আমরা মেরেছি না সুপারি দিয়েছি? আমি বা আমার ছেলে ওনাকে কেন মারবো? তার কোনো মানেই নেই স্যার। ওই লোকটার আমাদের জীবনে কোনো জায়গা নেই। আর আমি আমার ফিউচার যখন ভালো দেখতে পাচ্ছি, তখন আমি ওকে মেরে কেন আমার মাথায় খুনের দায় নেব? আমার কথা শুনুন স্যার, আমাদের বাড়িতে ওকে নিয়ে চর্চাও হয় না। আমার আর আমার মায়ের মনের মধ্যে ওই লোকটাকে নিয়ে কোনো রাগ, কোনো ফার্স্ট্রেশন কিচ্ছু নেই। ইনফ্যাক্ট কোনো ফিলিংই নেই। 19 অগস্ট তুমি কোথায় ছিলে আমজাদ? এই শহরেই। সকালে কলেজ, বিকেলে বন্ধু, রাতে বাড়ি। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনি যখন এক্ষুনি বললেন তখনই জানলাম যে মার্ডার ফার্ডার হয়েছে। ফারজানা ম্যাডাম, আপনার মধ্যে তো অনেক রাগ ছিল, তাই না? 21 বছর আগে যখন সেলিম আপনাকে তালাক দেয় আর নিশাকে বিয়ে করে। আপনি কি বলছেন? স্যার, এই সব ফালতু কথা। বরং আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে একটা নোংরা মজা করছেন। আর আমি শেষবারের মতন বলছি, আমার বা আমার মায়ের মনের মধ্যে ওই লোকটাকে নিয়ে কোনো রাগ বা ফার্স্ট্রেশন কিছুই ছিল না। আর কিচ্ছুই ছিল না। চলো মা। আর হ্যাঁ স্যার, যতক্ষণ না উপযুক্ত কোনো প্রমাণ পাচ্ছেন ততক্ষণ আমাদেরকে ডিস্টার্ব করবেন না। একটু আধটু ল আমরাও জানি। যতক্ষণ আপনাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট আসছে, আমাদের বাড়ি আসবেন না। বেশ অভিমানী ছেলে। বিবেক অভিমানের তুলনায় অসন্তোষ বেশি। আর যদি এরকম অসন্তোষ থাকে, তবেই গিয়ে কোনো লাশের নাক কাটা যেতে পারে বা কাটানো হয়। এর সিভি বের করছি। একটাও ডিটেল, একটাও অ্যাঙ্গেল যেন ছাড়া না হয়। এই ছেলেটা কনফিডেন্সের পেছনে জমে থাকার আগও থাকতে পারে বিবেক। মা, তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও, আমি কলেজ চলে যাচ্ছি। সাবধানে যাস বাবা, কলেজ থেকে সোজা বাড়ি ফিরবি। আরে আসেনি রে ভাই, এই সিদ্দিকির তো কোনো কানেকশনই পাচ্ছি না রে ভাই। কারোর ফোন বিজি এলে এই মানে নয় তো যে তার ফোন সুইচ অফ রয়েছে। আরেকবার ট্রাই কর, কোনো না কোনো সময় পেয়েই যাবি। স্যার, আমজাদের ফোন রেকর্ডে কিছু নেই। বিবেক, এটাই তো আসল সূত্র এই কেসে, যে খুনির আইডেন্টিটির দিকে কোনো নিশানা নেই, কিন্তু ওর উদ্দেশ্য জলের মতো পরিষ্কার। একটা ওয়েল প্ল্যান্ড মার্ডার, আর তারপর লাশের নাক কেটে দেওয়া। বোঝাই যাচ্ছে যে খুনির মধ্যে একটা রাগ আছে কোনো অপমানের। আর এতটা রাগ অনেক বছরে জমেছে হয়তো। স্যার, এখানে কন্ট্রাডিকশন। সেলিম কাউকে অসম্মান করবে, বেশিরভাগ লোক কিন্তু সেটা মানতে চাইছে না। ওর পরিচয় ছিল ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ, নামাজ নিয়ে থাকতো। গত বছর হজ করে এসেছে, একবারও নামাজ বাদ যেত না, প্রতি বছর রোজা রাখতো। হয়তো একটাই কথা ছিল যেটা ওর ফ্যামিলি মানেনি বা মানতে চায়নি, যে ওর ওয়াইফ হিন্দু। ওর বাবা মা একেবারে বিরুদ্ধে ছিলেন। কিন্তু ওই ব্যাপারটা তো সলভ হয়ে গেছিল না? নিশাকে ওর বাবা মা মেনে নিয়েছিল। হয়তো বাধ্য হয়ে মনের রাগটাকে পুষে রেখে অন্য ধর্মে বিয়ে করেছে, সমাজে নাক কাটিয়েছে। তাহলে এই থিওরি অনুযায়ী তো খুনি শেখ পরিবারের মধ্যেরই কেউ। এখন এই দুই ভাইয়ের বাবা মা তো কেউ নেই, তাহলে পরিবারে রইল কে? সেলিমের বড় ভাই মিরাজ,
ওর স্ত্রী জামিলা আর ওদের ছেলে আমির। এখন আমরা মিরাজ আর জামিলার বিরুদ্ধে তো কিছু পাইনি, তাহলে বাঁচল কে? সেলিমেরই স্ত্রী নিশা। বিবেক, এরকমটা নয় তো যে সেলিম আর নিশার মধ্যে কোনো ঝামেলা, বা নিশার এরকম মনে হয়েছে যে সেলিমের সঙ্গে বিয়ে করে ভুল করেছে, বা হয়তো সেলিম কোনোভাবে নিশাকে অপমান করেছে। ওদের লাভ ম্যারেজ স্যার। নিশা বলছে এখনো লাভ আছে। এই দুজনের মধ্যে আবার ফারজানা ফিরে আসেনি তো? বিবেক, ওই যে লাস্ট নাম্বারটাই সেলিম কল করেছিল, সেই নাম্বারটাই আমাদের কেসে ক্র্যাক কোড হবে। আসলে ওটা কে ছিল? খুনি নিজে বা খুনির কোনো লোক? কিন্তু এমন তো নয় সেলিম নিজেই কাউকে মারবার চেষ্টা করছিল, প্ল্যানটা ফেল করে আর নিজেই মারা গেল। কিন্তু তবুও কেউ নাক কেন কাটবে? বিবেক, এখনো পর্যন্ত একটা ব্যাপার ক্লিয়ার, যে সেলিমকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য কোনো ট্যাক্সি আসেনি, কোনো প্রাইভেট গাড়ি এসেছিল। এখন প্রশ্নটা এটাই যে সেলিম নিশাকে ট্যাক্সি কেন বলল, আর ওটা কে যে সেলিমকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এসেছিল? দেখ, চিল কর, আর কিছু টাইম যেতে দে। পারফেক্ট তখনই হবে যখন শালারা একটাও প্রমাণ পাবে না আমাদের বিরুদ্ধে, তারপর ওরা নিজেরাই কেসটা ক্লোজ করে দেবে। মা, আমি কলেজের জন্য বেরোচ্ছি। ঠিক আছে বাবু। ট্যাক্সির ডাউটটা একদম সঠিক ছিল। যে গাড়ি সেলিম শেখকে নিতে এসেছিল সেটা ট্যাক্সি নয়। আর দ্বিতীয় অনুমান আমরা যেটা লাগাচ্ছিলাম যে এই কেসটা কোনো অপমান বা কোনো নাক কাটার সঙ্গে রিলেটেড, ওটাও সত্যি হলো। এরপরেও আমরা মাস্টার মাইন্ডের কাছে পৌঁছচ্ছিলাম না, না সেই পর্যন্ত যে এটাকে এক্সিকিউট করেছে। আমরা তার কাছে পৌঁছলাম যে এই কাজটা করেনি। নাম বল। ভাই, আমার যেন নাম না আসে। মায়ের দিব্যি খাচ্ছে, আসবে না। এবার বল। দেখো, কত দূর পর্যন্ত ওর এই সুপারিতে হাত ছিল তো আমি জানি না, কিন্তু 19 তারিখ রাতে ওর নূপুরগঞ্জ গিয়েছিল, আর যে কাজের জন্য গিয়েছিল ক্যান্সেল হয়ে গিয়েছিল। ক্যান্সেল মানে? এটা তো আমি ঠিক জানি না, সেটা তুই খোঁজ নিয়ে নিস। আরিফ নাম ছিল ওর, কাপুরিবাদ থানার লকআপে আছে, আর কালিও কি চুরির কেসে ধরা হয়েছে। সেলাম সাহেব। আরিফ কুরেশি, 19 অগস্টের রাতে নূপুরগঞ্জে সেলিম শেখের খুন তুই করেছিলি? না স্যার, আমি মানিনি। 44478987 এই ভুয়ো নাম্বারটা তুই ব্যবহার করছিলি? না স্যার, এই নাম্বারটা তো আমার নয়। সুপারি কে দিয়েছিল? কার জন্য? সেলিম শেখের জন্য সুপারি ছিল? সাহেব, আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমি কাউকে মারিনি সাহেব। ঠিক আছে, আমরা মারছি। পান্ডে, ওই সাইলেন্সারটা নিয়ে এসো। বিবেক, এবার যদি নাক রোগরেও সত্যি বলে না, শুনবে না। ঠুকে দাও সালাকে, আর আমাদের ওখানে পুঁতে দাও। মালিক 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 মালিক, একটু শুনুন। বল। মালিক, আমি মানছি সেদিন রাতে আমি ওই জায়গায় ওয়েট করছিলাম। একটা মেসেজ আসার কথা ছিল যে সেলিম কোন ট্যাক্সিতে করে আসছে। তার মানে সেলিম শেখকে মারা সুপারি তুই পেয়েছিলি? সুপারি নয় স্যার, এমনি বাকি কাজ হয়ে যাওয়ার পর পেতাম। কিন্তু সাহেব, কাজ হয়নি, সেলিম ওখানে আসেইনি। পরে খবরে জানতে পেলাম যে কাজ হয়ে গেছে। কতটা আগাম পেয়েছিলি? 25,000 টাকা। বাকি টাকাটা কাজ হয়ে যাওয়ার পরে পেতাম। সুপারি কে দিয়েছিল? অনুজ নাম। অনুজকে? আমি চিনি না তাকে সাহেব। একে শেষ করতে হবে। হয়ে যাবে, কিন্তু টাকা চাই। ফোনে যেটা চেয়েছি। এখন 25 দিবি, বাকিটা কাজের পর। পুরো আছে তো? হ্যাঁ।
টাইম আর লোকেশন আমি তোমায় পরে বলবো। তারপরে 19 তারিখে অনুজ আমাকে ফোন করলো, বললো যে আজ রাতেই করতে হবে। এয়ারপোর্টের রাস্তাটায় সেলিম ট্যাক্সি করে যাবে। তারপরে ওকে আমি আমার নতুন নাম্বারটা দিয়েছি। যেটা তুই ভুয়ো বানিয়েছিলি এই কাজের জন্য। হ্যাঁ সাহেব, কিন্তু আজ অবধি ওই রাতে অনুজ আবার আমাকে ফোন করে। হ্যালো হ্যালো, অনুজ বলছি। আরে ভাই, কখন থেকে ওয়েট করছি। আরে ওর তো কখন ট্যাক্সিতে আসার কথা ছিল। তুমি বেরিয়ে যাও ওখান থেকে, কাজটা ক্যান্সেল হয়ে গেছে। কেন? আরে কোনো ব্যাপার নয়, শুধু কাজটা হবে না। শালা, সেলিমের নাম্বার থেকে কল এসেছিল তোর কাছে। সেলিমের নাম্বার থেকে যে মরে গেছে। কে এই অনুজ যে সেলিমের নাম্বার থেকে তোকে ফোন করেছিল? আমি শুধু এটুকু জানি ওর নাম অনুজ। প্রথম দিন থেকে সাহেব ওর নাম নিয়ে আমার অনেক ডাউট ছিল। এ ছিল না সাহেব, ও একেবারে ইয়াং একটা ছেলে ছিল। এও ছিল না সাহেব। না, এটাও নয় স্যার। এর মানে এটাই যে অনুজ কেউ ছিলই না। তুই নিজেই সেলিম শেখের খুন করেছিস। এখন এটা বল, কার নামটাকে লোকাচ্ছিস আর তার জন্য কত টাকা পেয়েছিস? আমি কাউকে লুকিয়ে কেন নিজের প্রাণে ঝুঁকি নেব? এই অনুজের সাথে দুবার কথা হয়েছিল। দ্বিতীয়বার তোর ভুয়ো নম্বর ছিল, প্রথমবার কোন নম্বর? প্রথমবার এটাও ভুয়ো ছিল। নাম্বার বল। নাম্বার মনে নেই সাহেব, ইউজ করে ফেলে দিয়েছি। আরিফ কুরেশি, তোকেও সেইভাবে ফেলে দেবো। তুই কোনো কাজে আসছিস না আমাদের। এয়ারপোর্টের রাস্তায় মেরে ফেলার প্ল্যানটা হয়েছিল। এই প্ল্যানটা ওই বানাতে পারবে যে জানে সেই সময় ওই রাস্তা দিয়ে সেলিম শেখ যাবে। তার মানে কেউ নিকট আত্মীয়, হয়তো বাড়ির কেউ। আর আরিফের কথা অনুযায়ী ইয়াং কেউ, হয় তানভীর শেখ সেলিমের ছেলে। আর এই তানভীর শেখ হয়তো আরিফের সামনে আসেইনি, অন্য কারো কাঁধে বন্দুক রেখে ফায়ার করেছে। তানভীর শেখকে তুলে আনি স্যার? না বিবেক, এখনই না। এই তানভীর শেখকে স্ক্যানারে ফেলো, দেখি আরিফের কাছে ও কাকে পাঠিয়েছিল আর নিজের বাবাকে মেরে ফেলার সুপারি বা কেন দিল। স্যার 4 দিন ধরে এই ছেলেটার জন্য ফিল্ডিং করছিলাম স্যার। এই ছেলেটা তানভীরের সাথে একই কলেজে পড়ে স্যার। বেশ ভালো বন্ধুত্ব আছে স্যার। কপিল নাম ওর, কপিল ভারদ্বাজ। হ্যাঁ সাহেব, এটাই হলো অনুজ। একে শেষ করতে হবে। হয়ে যাবে। পুরো আছে তো? হ্যাঁ, টাইম আর লোকেশন আমি তোমাকে পরে বলে দেবো। তানভীরকে ডাকবেন একটু? খুনির কোনো খোঁজ পাওয়া গেছে? কিছুটা জানতে পেরেছি, বাকিটা তো তানভীর নিজে বলবে। আমরা ওই গাড়িটা পেয়ে গেছি যেটাতে সেলিমবাবু এয়ারপোর্ট গেছিলেন। আচ্ছা, আপনি তো দেখেছিলেন যে উনি গাড়িতে বসেই গেছিলেন। তাহলে এই তোমার বন্ধু কপিল ওরফে অনুজ এটা কেন বলছে যে উনি গাড়িতে বসে যাননি? তনবীর, সামনের রমজানে আমার আর আম্মির সঙ্গে এইবার তুমিও সবকটা রোজা রাখবে। পুরো নাম জাহ্নবী তিওয়ারি। আমি পছন্দ করি ওকে, আমরা ভালোবাসি। মেয়েটার পরিচয় কি? ও আমার ক্লাসমেট হয়, কলেজ আর ক্লাসে দুটো। মেয়েটার পরিচয়টা কি? কি হয় মানে? আমি কিছু বুঝতে পারছি না। আমি জানতে চাইছি মেয়েটার পরিচয় কি? সাদা সিধে মেয়ে একটা, আর ওর নাম জাহ্নবী। আমি জিজ্ঞেস করছি মেয়েটার পরিচয় কি?
জাত কি ওই মেয়েটার? হিন্দু বাবা। তুমি এটা ভুলো না যে আমাদের ব্যাপারটা নিয়ে আমি আবু বাধা দিয়েছিল, কিন্তু আমাদের ভালোবাসা তা জয় করেছে। সেই সেলিম কতটা আলাদা ছিল, যাকে আমি নিকাহ করেছি, যার জন্য আমি আমার সবকিছু ছেড়ে দিয়েছি। সেই সেলিম ভুল ছিল। ভাগ্য ভালো যে আমি বদলে গেছি। আমি কি এমন ভুল করলাম? আমাদের কথা ছাড়ো, তুমি শুধু তনবীরকে এটা বোঝাবে যে ও কোনোভাবেই যেন হিন্দু মেয়েকে নিকাহ না করে। তোমার আবু এরকমই কিছু বলেছিল আর আমার আম্মিও তাই বলেছিল, কিন্তু আমরা দুজনে মিলে আলোচনা করেছিলাম না। কিন্তু তনবীর বিশ্বাসঘাতকতা করবে না, আমাদেরও করা উচিত হয়নি। আমাদের তো করাই উচিত হয়নি। কলেজে আলাদাই চিন্তা ছিল তোমার আব্বুর, স্বাধীন চিন্তা, কোনো বাধা ছিল না আমার ওপর। কিন্তু নিকার পরে আস্তে আস্তে উনি খুব কড়া হতে লাগলো। আমাকেও নিজের ভালোবাসার কথা ভেবে ওনার সব কথা শুনতে হতো। আমার মাথা ঢেকে রাখলাম, রোজা পালন করলাম, নামাজ পড়লাম, কিন্তু তাও উনি আমার থেকে অনেক দূরে চলে গেল। একটু বেশি মা। আর এমন কি 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 তানভীর? কিন্তু বাবা, জাহ্নবী হিন্দু, তাতে কি হয়েছে? আমার মাও তো হিন্দু। এখনো আর হিন্দু নেই, ওর নাম এখন নিশা শেখ, মুসলমান। কিন্তু তুমি যখন মাকে ভালোবাসতে বিয়ে করেছিলে তখন তো মা হিন্দু ছিল। কি ছিল সেটা কোনো ব্যাপার নয়, ও এখন কি সেটা ভুলে যাস না। কিন্তু মা কি কখনো ভুলতে পারবে ওনার পাস্ট? বাবা, তোমার জন্য মা নিজের ধর্ম চেঞ্জ করেছে, কিন্তু ওনার নিজের ব্যক্তিত্ব, স্মৃতি আছে, সম্পর্ক আছে, নিয়ম কানুন আছে, সেসব এক ঝটকাতে সব বদলে যেতে পারে না না বাবা। আর আমার তো মনে হয় বদলাবেই বা কেন? আর বদলে গেলেও কিছু যায় আসে না। তোমার আমির অস্তিত্ব আর অন্য সমস্ত কিছু আমার ক্ষেত্রে সমস্যাই ডেকে এনেছে। তানভীর, এই সমস্ত কিছু আমি তোমার সঙ্গে ঘটতে দেব না। আর এই ব্যাপারে আর কোনো রকম তর্ক চলবে না। যদি ওই মেয়েটা ইসলাম ধর্ম নেবার জন্য রাজিও থাকে, তাও না, তোমার নিকাহ ওর সঙ্গে হবে না। না বাবা, জাহ্নবী হিন্দুই থাকবে আর আমাদের নিকাহ হবে। কিন্তু সেটা পাপ হবে, যেটা আমরা করেছিলাম। তোমার আম্মি হলো আমার জীবনের সবথেকে বড় ভুল, এমন একটা ভুল যার জন্য আমার আম্মি আব্বুর নাক সারা সমাজে কাটা পড়েছে। উনি তোমাকে কি করে ভুল বলতে পারে মা? তুমি ওনার স্ত্রী হও, তুমি আমার মা হও। অনেক হয়েছে, উনি যা বলতে চান বলুক, কিন্তু আমার নজরে না তুমি কোনো ভুল, আর না আমি, আর না জাহ্নবীর সঙ্গে আমার সম্পর্ক ভুল। কাউকে ভালোবাসা, তাকে বিয়ে করা, তাকে সুখে রাখা, এর মধ্যে খারাপটা কোথায় মা? নাম্বার যেখান থেকেই পাই না কেন আরিফ, কাজটা করবে কি না? হ্যাঁ, বাকি সব কথা তোর সঙ্গে দেখা হওয়ার পর বলবো। আমার নাম অনুজ। আল্লাহ হাফিজ। পৌঁছে একটা SMS করে দিও। আল্লাহ হাফিজ। কপিল, বাবা ট্যাক্সি স্ট্যান্ডের জন্য বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আর এতক্ষণে আমাদের লোকটা নুপুরগঞ্জে পৌঁছে গেছে হয়তো। হুম। তানভীর, ওখানে কোনো ট্যাক্সি ছিল না ভাই। তোর বাবা এক্ষুনি বাড়ির দিকে আসছে হেঁটে হেঁটে।
কপিল, কপিল তুই কোথাও গেলু কি পর, তাড়াতাড়ি লোকা। আরে কি হয়েছে, তুমি বাড়ি ফিরে এলে? আরে ট্যাক্সি পাওয়া গেল না। আরে তুমি বলছিলে না তুমি আমাকে ড্রপ করে দেবে, ড্রপ করে দাও চলো। বাবা আমি ট্যাক্সি বুক করে দিচ্ছি। আমি তোমাকে বলছি যে তুমি গিয়ে আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দাও, আর তুমি আমাকে জোর করে ট্যাক্সিতে পাঠানোর চেষ্টা করছো। হ্যাঁ, ব্যাপারটা কি কি এখানে আসলে চলছেটা কি আমার অজ্ঞাতে? এই আমি যখন ঘরে ফিরে আসছিলাম তখন আমি দেখলাম তোমার ওই নিকমা বন্ধুটা দৌড়তে দৌড়তে এখানে আসলো। কোথায় ও? ডাকো ওকে। কি হচ্ছেটা কি এখানে? নিশা, নিশা তুমি কিছু বলছো না কেন? ও এখানে কেন? কি করছেটা কি ও এখানে? ওই তোমাকে জাহ্নবীর দিকে ঠেলে দিয়েছে না? বাবা ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, আর আমি জাহ্নবীকে ভালোবাসি আর ও আমাকে সাপোর্ট করে, যেমন মাও করে। কিন্তু এত বছর ধরে তুমি মাকে যেরকম হাতের কাঠের পুতুল বানিয়ে রেখেছো না, আমি জাহ্নবীর সাথে এমন করব না। তুই আমার নাক কাটার আগে আমি ধর থেকে তোর মাথা আলাদা করে দেবো, বিশ্বাসঘাতক! আমার তনভীর আর ওর বন্ধু কপিল মিলে লাশ কি বেপাত্তা করেছিল। খুন আমি করেছি। মা মিথ্যে কথা বলছে স্যার, আমাকে বাঁচাচ্ছে। বাবাকে খুন আমি করেছি। কি মজাদার টিম মা আর ছেলের। প্রথমে আমাদের বোকা বানানোর পার্টনারশিপ, আর এখন অপরাধ শিকারের ক্ষেত্রেও পার্টনারশিপ। আর নিশা ম্যাডাম, আপনার যদি এতটাই প্রবলেম ছিল তাহলে তানভীরকে নিয়ে আলাদা হয়ে যেতেন, স্বাধীনভাবে বেঁচে থাকতেন। অন্তত ব্যাপারটা এখানে তো যেত না। স্বাধীনতা শুধু ওর ছিল স্যার, স্বস্তির নিঃশ্বাস শুধু ওই নিত। তাহলে ওর শ্বাস বন্ধ করে এখন তোমরা স্বস্তির নিঃশ্বাস নেবে, তাই না? ওর নাক কেটে তোমার নাক উঁচু হয়ে গেছে, আর এখন যখন জেলে পৌঁছবে তখন তোমার গার্লফ্রেন্ডের মাথা তো উঁচু হয়ে যাবে যে আমার প্রেমের জন্য কি না করেছে তানভীর। আপনি অবশ্যই আপনার ছেলের সঙ্গ দিতে পারতেন, কিন্তু ওর সঠিক রাস্তা দেখানোর জন্য। এবার আপনার আর আপনার ছেলের আরেকটা পার্টনারশিপ হবে আদালতের কাঠগড়ায়, আর ওখানে ওই তৃতীয় কপিলও থাকবে। ওর মা বাবা হয়তো জানে কি জানে না যে বন্ধুত্ব পালনের জন্য নিজে মা বাবার সম্মানকে ধুলোয় মিশিয়েছে। ও যদি একবার আমার সঙ্গে আলোচনা করত, আমি সেলিমকে বোঝানোর চেষ্টা করতাম, ওইভাবেই যেভাবে বাবা আর মাকে বুঝিয়েছিলাম নিশাকে মেনে নেওয়ার জন্য। হে আল্লাহ, কি করে ফেললো ছেলেটা! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.